দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর আর একটা শিশির বিন্দু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রবীন্দ্রনাথের একটি শিশির বিন্দু এই কবিতাটা আমাদের মনে হয় অনেকেরই পড়া আছে। তো সেই কথা ধরেই আসলে আমরা সেদিন চলে গিয়েছিলাম বলধা গার্ডেনে, যেটা ওয়ারিতে অবস্থিত। এখানে পুজো চলছিল, পুজোর ছুটিতেই আমরা এই বলধা গার্ডেনে চলে গিয়েছিলাম। আসলে আমরা অনেক দেশে অনেককে ঘুরতে যাই, কিন্তু আমাদের বাংলাদেশেই অনেক অনেক সুন্দর জায়গা আছে যেগুলি আসলে আমরা গুরুত্ব দিই না। তো আমরা টিকিট কেটে এই যে বলধা গার্ডেনে ঢুকে গেলাম। এর প্রতিষ্ঠাতা কিন্তু জমিদার নরেন্দ্র রায়চৌধুরী। তিনি 1909 সালে এটি তৈরি শুরু করেন এবং 1943 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত এখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে, তো এটা হচ্ছিল একটা পুকুর এই বলধা গার্ডেনের। এটার আসলে মূল আকর্ষণ, আগে এখানে এক ধরনের অনেক বড় বড় পাতা ছিল, গুল্ম জাতীয় পাতা, কিন্তু এখন আসলে সংরক্ষণের জন্য এই জিনিসটা কিন্তু এখানে আর নেই। এখানে এখন সুন্দর পুষ্করণীটা ভালোই লাগছিল দেখতে, চতুর্দিকে আপনার গাছপালায় ভরা এবং মাঝখানে পুকুর। এবং এই পুকুরের আরেকটা বিশেষত্ব হলো এখানে প্রচুর মাছ, বেশিরভাগই দেখলাম তেলাপিয়া। আমি কিছুক্ষণ পরেই আপনাদেরকে দেখাচ্ছি সেটা। এমনিতে এটার চতুর্দিকেই আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু সবুজ। আর এই যে কাজগুলি দেখছেন, আসলে জমিদারদের যেরকম কাজ থাকে, যেহেতু এরও প্রতিষ্ঠাতা একজন জমিদার, তো সেক্ষেত্রে তার এই যে পুরানো আমলের এই কাজগুলো দেখলেই কিন্তু তার সৃজনশীলতা বা তার শিল্পী মনের কিন্তু পরিচয় এখানেই পাওয়া যায়। আর এই যে দেখেন সুন্দর, কিন্তু এটা ওঠার সময়, সিঁড়ি দিয়ে ওঠার সময় এই যে কাজগুলি, এটা কিন্তু সেই সময়ের কাজ, অনেক বছর আগের। এটা কিন্তু সেই সময়েরই কাজ। এটা এখনো হালকা কিছুটা এর জৌলস আছে, সংরক্ষণ এবং পরিষ্কারের অভাবে। এটা ধুয়ে মুছে আসলে পরিষ্কার করলে জিনিসটা আরো বেশি সুন্দর লাগতো আমার মনে হয়। তো এখানেও বেশ কিছু দুষ্প্রাপ্য গাছ আমি দেখেছি, এজন্য হয়তো আমি কিছু কিছু গাছ আপনাদেরকে দেখাবো। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি অল্প কিছু গাছ আপনাদেরকে দেখাবো। এই যে বলছিলাম মাছের কথা, দেখুন পুকুরটা ভর্তি মাছ। এখানে শুধু তেলাপিয়া না, এখানে আপনার অ্যাকোয়ারিয়ামে যে থাকে গোল্ডফিশ, ওই যে দেখেন লাল একটা মাছ দেখা যাচ্ছে, এই যে একটা হলুদ রঙের, এই মাছগুলি কিন্তু এখানে বেশ ভালো পরিমাণেই ছিল। এগুলো খাবার দিলে কিন্তু এখানে এরা সব একদম মেঝের উপরে এসে পড়ছিল খাবার খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমাণ মাছ এখানে, যতটুকু দেখা যাচ্ছে আসলে পুরোটো জায়গায় কিন্তু মাছ। ওই যে দেখেন লাল হলুদ, এগুলো বেশ বড় বড়ও কিন্তু ছিল সাইজে। যাই হোক, যদি সময় পান, সুযোগ পান, বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই বলধা গার্ডেনে যাবেন, কারণ আমাদের বাচ্চারা আসলে এই জিনিসগুলো চেনে না, আর তারা বইয়ে পড়েছে শুধু। তো এই যে দেখেন, এটা হচ্ছে সূর্যঘড়ি, সূর্যঘড়ির প্রতীকী। আমরা অনেকেই বোধহয় এই সূর্যঘড়ি সম্পর্কে পড়েছিলাম। যুগ যুগ আগে এখানে তো আসলে কখনো ঘড়ি ছিল না, এখন যে আমরা সহজেই ঘড়ি ধরে সময়টা নির্ধারণ করতে পারি, তো ওই সময় এই ঘড়ি ছিল না, যার বিধায় এই ধরনকে বলা হয় ছায়া ঘড়ি, যা সময় নির্ধারণ করে। আর এই যে হচ্ছে, এই গাছটার নাম হচ্ছে নাগলিঙ্গম গাছ। এই গাছের আদি নিবাস কিন্তু মধ্য ও দক্ষিণ আমেরিকা, তবে ভারতবর্ষে 3000 বছর ধরে এই জন্মানোর কারণেই অনেকেই এর উৎপত্তিস্থল কিন্তু ভারতকে ধরে নেয়। আর এই যে দেখছেন, এগুলো কিন্তু হাতির প্রিয় খাদ্য ছিল এক সময়। ভারতে এর আগমন সম্ভবত কোনো এক জমিদারদের মাধ্যমে ঘটেছিল, যারা হাতির পেটের রোগ সরাবার জন্য এই প্রতিষেধক হিসেবে এই গাছটা এনেছিল। ওষুধ হিসাবে কিন্তু এই গাছের পাতা এবং বাকলের নির্যাস অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহার করা হয়। পেট ব্যথার জন্য এই নাগলিঙ্গম গাছের ফুল, পাতা ও বাকলের রস কিন্তু অনেক কার্যকরী। এই যে দেখেন ফুলটা আমি হাতে নিয়ে দেখছিলাম, এটার আসলে তীব্র গন্ধ। এই গন্ধটা কিন্তু বা এই সুগন্ধের জন্য এটা কিন্তু পারফিউম হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই গাছের পাতা থেকে তৈরি রস ম্যালেরিয়া চিকিৎসায় উপকারী, এবং ফুল ও বাকলের নির্যাস থেকেও কিন্তু ওষুধ তৈরি করা হয়।
আমি ফুলটা হাতে নিয়ে ধরছিলাম। এই নামটা আসলে এই যে দেখেন সাপের মতো এরকম দেখে এটার নাম হচ্ছে নাগলিঙ্গম। আর এই জায়গাটা ছিল ভিতরে যে দেখতে পাচ্ছেন অনেক রকমের দুষ্প্রাপ্য গাছ এবং অনেক রকমের ক্যাকটাস ছিল। আসলে আমি এটার ভিতরে ঢুকতে পারিনি, কারণ আমরা যখন গিয়েছিলাম অলরেডি তখন আসলে সন্ধ্যা ছুঁই ছুঁই ছিল, যে কারণে এটা আসলে আটকে দেওয়া হয়েছিল, তালাবন্ধ ছিল, যে কারণে আমি আসলে ভিতরে ঢুকে দেখতে পাইনি। তো ইনশাল্লাহ আবার কোনো সময় যখন যাব তখন অবশ্যই আপনাদের জন্য ভিতরের গাছগুলো আমি ভিডিও করে নিয়ে আসব, যাতে আপনারা দেখতে পারেন। আর এরপরে যতক্ষণ আপনারা সময় পাবেন অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বাচ্চাদেরকে গাছ দেখাবেন, গাছের পাতা চেনাবেন, যাতে এরা আসলে চিনতে পারে বা বুঝতে পারে। আর আমাদের নেক্সট জেনারেশনের জন্য এই জিনিসটা কিন্তু খুবই জরুরি। আর এটার ভিতরটা কিন্তু আমার কাছে ওই সময় খুবই ভালো লাগছিল। দেখেন আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ আর সবুজ। আসক গাছ কিন্তু একটি দুষ্প্রাপ্য উদ্ভিদ এবং গাছ। আসক ফুল এবং এর গাছ আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু ব্যবহৃত হয় এবং অনেক মেইলি চিকিৎসার জন্য এই গাছের পাতা, রস এবং বাকল কিন্তু খুবই উপকারী। বন্ধ্যত্বের চিকিৎসায় কিন্তু এর ছাল সমাধানে সাহায্য করতে পারে। আসক গাছের ফুল, পাতা এবং বাকল কিন্তু এমন এক যৌগ আছে যা মানসিক চাপ কমিয়ে উন্নত মেজাজ করতে সাহায্য করে, বিষণ্ণতার ঝুঁকি কমায়। এখন যেটা দেখছেন এই গাছটার নাম হচ্ছে আগর গাছ। পৃথিবীর সবচেয়ে দামি গাছের স্থানে ৩য় নম্বরে রয়েছে কিন্তু এই আগর গাছ। গাছের বয়স অনুযায়ী 10 থেকে 15 বছর বয়সী একটি আগর গাছের মূল্য কিন্তু 70 থেকে 80 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর এই গাছটা থেকে কিন্তু তৈরি হয় আরব দেশের সুগন্ধি উদ আর আতর। এই জন্যই এই গাছটির কিন্তু এরকম দাম হয়ে থাকে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, গাছটা ধরলাম, গাছটা একটু খসখসে এবং যখন আমি এটা নখ দিয়ে একটুখানি এটার গায়ে আমি আঁচড় কাটলাম, এখান থেকে একটুখানি রসের মতো কিছু বের হলো। এই গাছটা কিন্তু আসলেও দামি, কিন্তু আঠালো না সেই রসটা। এই গাছের ফুলগুলো সাদা রঙের হয় এবং জুন মাসে থোকায় থোকায় ফোটে। আমার জানা ছিল না, ইনশাল্লাহ আমি চেষ্টা করব জুন মাসে এই বলদা গার্ডেনে আবার আসার জন্য, এই আগর গাছের ফুল দেখার জন্য। কারণ আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে এই ধরনের প্রত্নতত্ত্ব জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। তো ইনশাল্লাহ আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, অবশ্যই জুন মাসে আসব, আগামী জুন মাসে, এবং এই আগর গাছের ফুলগুলি দেখব। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল, আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সময় করে অবশ্যই একবার গিয়ে এই বলদা গার্ডেন ঘুরে আসবেন এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবেন, যারা এটা দেখতে পারবে এবং আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে। ভালো থাকবেন।